আপনার সমস্যা আপনি নিজেই। আপনি কি ইস্টবেঙ্গল ফ্যান? তাহলে আপনার জন্যই বলছি, আপনার সমস্যা আপনি নিজেই। কেন বলছি একটু শুনুন। এখন আজকে দেখলাম কিছুক্ষণ আগে পড়শি ক্লাব আইএসএল লিগ ট্রফি জেতার পর থেকে বেশ কিছু ফ্যান হঠাৎ চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। তারা কেউ কেউ নিতুকে গালাগাল করছে, কেউ কুয়াদ্রাতকে গালাগাল করছে, কেউ ইমামিকে গালাগাল করছে। কিন্তু হঠাৎ কেন, মানে আজকের এই দিনটা, মানে সোমবার দিনটা কি হলো? মানে আপনার পেছনে একটা চুলকানি আছে কি না সেটা কি নির্ভর করছে আপনার পাশের বাড়ির কারো কোনো শরীর সুস্থ না অসুস্থ তার ওপর? মানে আপনার জ্বর হয়েছে, আপনি ঠিক করতে পারছেন না আপনার জ্বর হয়েছে কি না হয়নি, যতক্ষণ আপনি জানতে পারছেন আপনার পাশের বাড়ির কোনো ব্যক্তির কিছু হয়েছে কি হয়নি। আপনার সমস্যা থাকলে সেটা তো আগেই হওয়া উচিত, নাকি আজকে পড়শি বাগানের কোনো একটা উন্নতি হয়েছে বলে, তারা কোনো প্রাপ্তি হয়েছে বলে আপনার এখন গা জ্বলছে? মানে আপনি কোথায় নিচেকে নামিয়েছেন? মানে আপনার পেছনে চুলকানি হয়েছে সেটা কোনো সমস্যা নয় যতক্ষণ না আপনি জানতে পারছেন আপনার পাশের বাড়ির কারোর পেছনে চুলকানিটা হয়নি। মানে সবার পেছনে চুলকানি হলে চুলকানি ইজ নর্মাল। ওদেরও পেছনটা মারা গেছে, আমাদেরও পেছনটা মারা গেছে, আহা কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ, ঝুলাতে ঝুলাতে নন্দ। গতকাল যখন কুয়াদ্রাত আপনার বার পুজো এসে বলল আপনারা তো 15 বার, এইবার আপনারা না উনি আবার আমরা বলে আমরা ফ্যামিলি, আমরা তো এবার 15টা ম্যাচ জিতেছি, 15 বার আমাদের দর্শকরা আনন্দ করার অবকাশ পেয়েছে। তখন তো মানে কেউ প্রতিবাদ করেননি, আপনারা গুটি কয়েক হয়তো কেউ প্রতিবাদ করেছেন। তো তার ঠিক 24 ঘন্টা বাদে যখন পড়শি বাগান লিগ ট্রফি জিতলো তখন হঠাৎ করে আপনার তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার কারণে আপনার সমস্যা আপনি নিজেই নিজেকে নিচে নামিয়েছেন। ভাবতে অবাক লাগে যে এখন বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছে, বেশ কিছু, আবারও বলছি বেশ কিছু না, অনেক অনেক ফ্যান আছে, বেশ বড় সংখ্যক ফ্যান আছে যারা মনে করে প্রশ্ন করাটা পাপ। মানে নিতুকে প্রশ্ন করা পাপ, ইমামিকে প্রশ্ন করাটা পাপ, কুয়াদ্রাতকে প্রশ্ন করাটা পাপ। তারা প্রশ্নাতীত, এই ব্যক্তিরা সব প্রশ্নাতীত। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখতাম কিছু কম্প্রোমাইজড ফ্যান ক্লাব যাদের অনেকেরই ভালো রোজগারপাতি নেই, তারা এটা ওটা ফাইফরমাস করে টুকটাক ক্লাবের নাম ভাঙিয়ে ক্লাবের নাম দিয়ে এটা ওটা ব্যবসা করে রোজগার করতো। তারা তাদের রোজগারের একটু টান পড়লে তারা তখন নিতুকে গালমন্দ করত, এই কাটমানি ফাটমানি বলতো। তারাও এখন সব চুপ, তারা না ইনভেস্টরকে গালাগাল দিচ্ছে, না কোচকে, না নিতুকে। মানে কি সেটিংটা হলো এর মধ্যে, কি সেটিংটা হলো যে এইসব স্বার্থপর কিছু ফ্যান ক্লাব তারাও চুপ মেরে গেল। যারা স্বার্থপর ব্যক্তি হয় তাদের চুপ করানোর একটাই উপায়, তাদের স্বার্থপরতাকে কাজে লাগানো, তাদের মুখে একটু গুড় বাতাসা ঢেলে দেওয়া। তো তেমন কি কিছু হয়েছে? মানে স্বার্থপর ব্যক্তিরাও এখন কিন্তু না ইনভেস্টরকে প্রশ্ন করছে, না নিতুকে প্রশ্ন করছে, না কুয়াদ্রাতকে প্রশ্ন করছে। এটা আমরা একটা দেখছি, মানে গোটা দেশের একটা ব্যাপার, একটা দেশে না একাধিক দেশে এখন এরকম ব্যাপার যে প্রশ্ন করা চলবে না, করবে না। তো এটাকে আমরা দেখেছি ধুবরাথি বা অনেকে ইউটিউবার এটাকে একটা ফ্যাসিজমের আখ্যা দিচ্ছে। এটা কিন্তু আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে দেখছি। একটা ফ্যাসিস্ট মানে এই না যে সে আপনার ওপর শারীরিক বল প্রয়োগ করবে, কিন্তু আপনার মস্তিষ্কের ওপর বল প্রয়োগ করবে, আপনার মস্তিষ্কটাকে সে দুমড়ে মুচড়ে দেবে। আজকে সকালে ব্রেকফাস্টে একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। সে একসময় একটা ইস্টবেঙ্গলের একটা ফ্যান ক্লাবের সাথে ভালোভাবে যুক্ত ছিল, তাদের একটা টুইটার হ্যান্ডেলের অ্যাডমিন ছিল। এখন সে নিজের কর্মব্যস্ততার জন্য সে ওইদিকে অতটা টাইম দিতে পারে না, কিন্তু তার সাথে আমার সে বহু বছর ধরে ভালো আলাপ। যখনই আমি কোনো ব্যক্তিগত কাজে কলকাতায় আসি তার সঙ্গে অবশ্যই দেখা হয়। তো তার সাথেও আলাপ হচ্ছিলো, যে এই আলাপ আমি গতকাল আর এক ইস্টবেঙ্গল ফ্যানের সাথে এক শপিং মলে বসে আলোচনা করেছিলাম যে আগে যখন ডিজিটাল সোশ্যাল মিডিয়া এগুলো ছিল না তখন বেশ কিছু পাবলিক ছিল
যারা অতটা নিজেদেরকে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সরগরম রাখতো না, খবরের কাগজ পড়তো না, টেলিভিশনে চোখ রাখতো না, তারা একটা ইনফিনিটি কমপ্লেক্সে ভুগতো, একটু চুপচাপ থাকতো। কিন্তু যবে থেকে সোশ্যাল মিডিয়া এলো, সোশ্যাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোকে ব্যবহার করে সেই সমস্ত শ্রেণীকে এম্পাওয়ার্ড করা হলো। এটা কেন বলছি? তার কারণে এটার সঙ্গে ইস্টবেঙ্গল ফ্যান বেসের যোগাযোগ আছে। যারা কিছুই জানে না তাদেরকে এম্পাওয়ার্ড করা হলো, তাদেরকে অনেক ভুল তথ্য ফিট করা হলো তাদের ব্রেনে। মগজ ধোলাই বলবো না, মগজে ইনজেক্ট করা হলো। কেন ধোলাই মানে আপনার কিছু ছিল সেটাকে বদল করা হলো না, তাদের মগজে কিছুই ছিল না, আগেও থাকতো না, এখনও নেই। আগে কিছু থাকতো না বলে ঠং ঠং তারা একটুখানি সংকোচ বোধ করতো, এখন তাদের মগজে ঠেসে দেওয়া হচ্ছে ভুলভাল তথ্য। আমাদের এই দাসবাবুর কোচিংয়ে গিয়ে ভুলভাল নোটস নিয়ে চলে আসছে, 1+2=5, এটা মুখস্থ করছে এই একটা পপুলেশন। এবং এই পপুলেশনটার সংখ্যাটা যথেষ্ট বড়, এবং এই একই পপুলেশন রয়েছে আপনার ইস্টবেঙ্গল ফ্যান বেসের মধ্যে, যেখানে তারা মনে করে যে আমাদের কোয়াদ্রাজির গ্যারান্টি, উনি বলে দিয়েছেন যে তোমরা 15টা ম্যাচ জিতেছো, এটাই যথেষ্ট। আগের মৌসুমে তোমরা একটু কম ম্যাচ জিতেছিলে, এই মৌসুমে 15টা ম্যাচ, যে সেটাই যথেষ্ট। আগের মৌসুমে তোমরা 11th হয়েছিলে, এই মৌসুমে তোমরা 9th হলে, এটাই যথেষ্ট, দিস ইজ ইমপ্রুভমেন্ট। সেই কোচ আবার কোয়াদ্রাত আবার বলছে সামনের মৌসুমে আমি টপ 4-এ হব আশা করছি। এখন উনি আবার বেশি আশা করছে, উনি আবার গ্যারান্টি দিচ্ছেন না। কোয়াদ্রাত কি গ্যারান্টি হচ্ছে না, কোয়াদ্রাত কি হোপ, কোয়াদ্রাত কি আশার বাণী। উনি এখন হোপটা বেশি ব্যবহার করছেন, গ্যারান্টিটা ব্যবহার করছেন না। গ্যারান্টি দেওয়া একটু রিস্কের ব্যাপার আছে। উনি তাই বলছেন আমি হোপ করছি, উনি হোপ করছেন যে সামনের বছর টপ 4-এ আসতে পারে, তারপর টপ 3 বলবে, তারপর টপ 2 বলবে, যদি ততদিনে তিনি টপকে না যান কোচ হিসেবে। আর আমাদের যে ফ্যান বেসরা আছে তারা মোটামুটি সেলফি তুললেই খুশি। আপনারা দেখেছেন আমি যখন বার পুজো তুলতে গিয়েছিলাম তখন আমি এটা খোলাখুলি বলেছিলাম, সেটা আবার অনেকে পছন্দ হয়নি, অনেকে তাই বিরূপ মন্তব্য করেছেন। আমার কিছু এসে যায় না, কেউ বিরূপ মন্তব্য করতে পারে, আমি তো সেই সব ছোট লোকের জন্য বানাচ্ছি না আমার কোনো অডিও কন্টেন্ট। আই এম নট রাইটিং ফর দ্য ফুলস। হ্যাঁ, যেমন একসময় বলা হতো যে রবীন্দ্রনাথের থেকে একটা সময় আমাদের শরৎচন্দ্র বেশ পপুলার ছিল, অনেক বেশি জনপ্রিয় ছিল। তো তাকে শরৎচন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আমার মনে হয় যে আপনি রবীন্দ্রনাথের থেকে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি আপনি কী বলবো ট্যালেন্টেড, এরকম একটা কিছু একটা বলেছিল বাংলায়। তো শরৎচন্দ্র বলেছিল দেখো ভাই, শুনে খুব প্রীত হচ্ছে, শরৎচন্দ্র মোটামুটি ভালো মানুষ, আজকালকার দিনের এইসব কোয়াদ্রাজি বা নিতুজি এরকম টাইপ না। তো উনি বলছে হ্যাঁ শুনে খুব ভালো লাগছে, কিন্তু ঘটনা হলো আমি লিখি ভাই তোমাদের জন্য, রবীন্দ্রনাথ লেখে আমাদের জন্য। রবীন্দ্রনাথ ইজ অ্যান অথর অফ দ্য অথার্স। শরৎচন্দ্র বলছে রবীন্দ্রনাথ আমাদের মতন লেখকদের জন্য লেখে, আর আমি লিখি তোমাদের মতন এদিক এদিকাদিদের জন্য। সেই জন্য আমার সবচেয়ে যে লুচ্চা আমার যেই নভেল উপন্যাস দেবদাস, যেটা নিয়ে উনি পরবর্তীকালে যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন যে ওরকম একটা উপন্যাস লেখা আমার উচিত হয়নি, সেটাই হলো সবচেয়ে জনপ্রিয় একটা উপন্যাস। শরৎচন্দ্র অনেক ভালো ভালো উপন্যাস আছে, পথের দাবি থেকে শুরু করে অনেক ভালো ভালো দুর্দান্ত উপন্যাস আছে, কিন্তু ওনার সবচেয়ে যেটা দুর্বল, যেটা একটা খেলো উপন্যাস, সেটা কিন্তু পাবলিক বেশি খেয়েছে। তো পাবলিক কিন্তু চিরকালই এরকম ছিল, একটু গাম্বাট গোছের ছিল, একটা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারা অতটা না নিজেদের কথা এম্পাওয়ার্ড ভাবতেন। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুগে এই শ্রেণীটাকে কিন্তু এম্পাওয়ার্ড করা হচ্ছে। এই শ্রেণীটাই বলছে তাই না কোয়াদ্রাতকে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। একজন আবার বলছে না 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 কি আপনি কি উন্মাদ যে উনি ঠিক আছে, উনি তো আগে কোনো দিন কোচিং করেনি, তো কী হয়েছে? অনেকেই তো আছে অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র লেভেলে কোচ হয়েছে, তারপর তারা ভালো কাজ করছে, কিন্তু তারা নিশ্চয়ই 55 বছর বয়সে কোচ হয়নি, 55 বছর বয়সে কোচ হয়নি। আর আমাদের কোয়াদ্রাতকে যখন আনা হয়েছিল তাকে একটা অভিজ্ঞ কোচ হিসেবে আনা হয়েছিল, তাই তো? তার গোলপোস্টটা সরে গেল এখন পাবলিকের কাছে। 1 বছর আগে আমরা নাকি একটা দারুণ একটা অভিজ্ঞ কোচকে এনেছি, এখন হয়ে গেল না 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 উনি করতে পারেন, দ্যার ইজ এ পসিবিলিটি।
মানে একটা এক্সপিরিয়েন্স ছিল হুইচ ইজ আ থিং অফ দ্য পাস্ট, না হয় কোয়াড্রেট ইজ আ থিং অফ দ্য ফিউচার, মানে একটা ফিউচারিস্টিক একটা কিছু একটা ফিউচারের শেয়ারের জন্য আপনি এটা ইনভেস্ট করছেন। মালটা কেমন এখন আর বোঝা যাচ্ছে না। আপনি নিয়ে আনলেন অতীত বলে, তার নাকি দুর্দান্ত গোল্ডেন অতীত, এখন আপনি বলছেন তার নাকি দুর্দান্ত গোল্ডেন ফিউচার। এখন আপনি ভবিষ্যৎকে বিক্রি করছেন, ভবিষ্যতে গ্যারান্টি দিচ্ছেন, ফিউচার ভোগে গেছে, মায়ের ভোগে গেছে। তো এই হলো আপনার ফ্যান, এই হলো ফ্যান, এরাই হচ্ছে আপনার কিন্তু মূল সমস্যা। মানে আপনিও হয়তো একটা মূল সমস্যা, আপনার সমস্যা, আপনার ইস্টবেঙ্গল ক্লাবের সমস্যা। কারণ আপনি প্রশ্ন করছেন না, আপনি কোয়াদ্রাতকে প্রশ্ন করছেন না, আপনি নিতুকে প্রশ্ন করছেন না, আপনি ইমামিকে প্রশ্ন করছেন, আপনি কাউকে প্রশ্ন করছেন না। আপনি এখন প্রশ্নকে পাপের সঙ্গে সমতুল্য করে ফেলেছেন। প্রশ্ন হ্যাজ নাও বিকাম আ ট্রোল, প্রশ্ন হ্যাজ বিকাম অ্যান অ্যাবিউজ, প্রশ্ন হ্যাজ বিকাম আ কার্স। তো আপনি কোন সিস্টেমে থাকেন? একটা ডেমোক্রেটিক সিস্টেমে থাকেন কি? থাকেন? আজকেই দুপুরে একজনের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল ডেমোক্রেসি নিয়ে আলোচনা হচ্ছিল, বিভিন্ন দেশ নিয়ে, নর্থ কোরিয়া থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো তখন বললাম যে জানেন তো আমাদের ভারতে এমন একটা ডেমোক্রেটিক সিস্টেম আছে যেখানে আপনি একজনকে ধরুন মুখ্যমন্ত্রী করে দিলেন, প্রধানমন্ত্রী করে দিলেন 5 বছরের জন্য, তারপর সে যথেচ্ছাচার করে বেড়ায়। মানে আপনি একজনকে ধরুন কোনো একটা ভিত্তিতে তাকে জেতালেন না কোনো একটা ইলেকশনে, ধরুন রাজ্য বাঁচাও বা দেশ বাঁচাও বা পেঁয়াজ বাঁচাও, পেঁয়াজের দাম কমাও, টমেটোর দাম কমাও, সেই ইস্যুতে একটা ইলেকশন হলো, একটা ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেল কোনো একটা ইলেকশন হলো, সেই ইস্যুতে সে জিতে গেল, কোনো একটা ব্যক্তি, হয় রাজ্য জিতলো বা কেন্দ্র জিতলো, সেই অধিকারে সে পরবর্তী 5 বছর যা ইচ্ছা তাই করে বেড়ায়। মানে বিভিন্ন ইস্যুতে সে নিজে সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু আপনি যদি ইউরোপে যান, যেখানে একটা এস্টাবলিশ ডেমোক্রেসি আছে, সেখানে কিন্তু যে কোনো নির্বাচিত সরকার যে কোনো মানে একটু ক্রিটিক্যাল কোনো ডিসিশন যেটা পাবলিককে অ্যাফেক্ট করতে পারে, সেটা নেওয়ার আগে কিন্তু আবার রেফারেন্ডাম নেয়। মানে ওই ইস্যুর ওপর যে পাবলিক, তোমার যে পেনশন ফান্ড, সেইটা আমরা অন্য খাতে ব্যবহার করব কি করব না, পাবলিকের ওপিনিয়ন নিতে যে কোনো বিষয়। আর এখানে আমরা রয়েছি যেখানে বলা হচ্ছে আমরা এই করলে ওই করে দেবো, এই করলে সেই করে দেবো, মানে পাবলিকের ওপিনিয়ন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে আপনার ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির প্রোডাক্ট হচ্ছে এই ধরনের ইস্টবেঙ্গল ফ্যান যারা বলছে না প্রশ্ন করা চলবে না। আর এই ফাঁকে বলে রাখি যে নিতু বাবু আছেন না, উনিও এখন বলছেন খুব ভালো, মানে আমরা 9th হচ্ছে তো কী হয়েছে, আমরা তো ক্লাব বেচে দিইনি, খুব ভালো, চরম ভালো কাজ করেছেন, ক্লাবটা বেচে দেননি কিন্তু ক্লাবটাকে আপনি মাটির নিচে রেখে দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন, খুব ভালো। এই হচ্ছে আপনাদের ক্লাব বা আমাদের ক্লাব, আর এই হচ্ছে আপনি হচ্ছে আপনার সবচেয়ে বড় সমস্যা। আশা করি কিছুটা বোঝাতে পারলাম, পরবর্তীকালে আরও বোঝানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন আর এনজয় করুন। আর এই যে বললাম মানে পাশের বাড়ির কিছু হয়েছে বলে আপনার চুলকানিটা হঠাৎ বেশি চুলকে উঠলো, এটা একটা সমস্যা। আপনার বোধহয় মানে একটু খুব ভেরি ক্রিটিক্যাল কোনো একটা প্রবলেম হয়েছে, মানে আপনি গতকাল অবধি বুঝতে পারছিলেন যে আপনার পেছনে একটু চুলকানি হয়েছে, এখন আজকে হঠাৎ করে পাশের বাড়িকে একটা আনন্দ হয়েছে বলে আপনার চুলকানিটা হঠাৎ করে একটু বেশি চুলকে উঠেছে। আমার মনে হয় একটু বেশি ক্ষত হয়ে গেছে, একটু ডাক্তার দেখান, এতটাই ক্ষত হয়ে গেছে যে আপনি আর ওখানে কোনো সেন্স পাচ্ছেন না, কোনো সেন্স আপনার গেছে, আপনার যেই অপথ্যালমিক সেন্স আছে সেইটার ভিত্তিতে আপনি পেছনে হাত দিচ্ছেন, মানে চুলকানিটা বুঝতে পারছেন, মানে আপনি পাশের বাড়িতে কি হচ্ছে দেখে বুঝতে পারছেন যে আপনার পেছনে চুলকানিটা দগদগে হয়ে গেছে, মানে চুলকানিটা দগদগে হয়ে এতটাই আপনার নার্ভকে এফেক্ট করেছে যে আপনি মানে বুঝতেই পারছেন না, যে মানে অ্যাটলিস্ট কাল অবধি তো বুঝতে পারিনি, আজকেই হঠাৎ করে বুঝতে পারছেন, যেই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখ আপনার যে চুলকানি হয়েছে সেটা আপনাকে জানান দিচ্ছে। তো সকলে ভালো থাকবেন।